ওকে, স্ট্রাকচার অফ কার্বনিল কম্পাউন্ড, এটা মনে হয় আগের দিন ডিসকাস করেছিলাম। দেখো জেনারেলি কেমন দেখতে হয়, এরকম তো দেখতে হয়, তাই না? তাহলে এই যে কার্বনটা, বা তুমি যদি অক্সিজেনটার কথাও বলো, এদের এদের হাইব্রিডাইজেশন কি? sp2, খেয়াল রাখবে। আচ্ছা, sp2 মানে প্ল্যানার। তাহলে আমি বলতে পারি এই একটা প্লেন, এই প্লেনের ওপরে এই কার্বনিল ফাংশনালিটিটা এরকম ভাবে আছে, হলো? একটা বন্ড আছে তোমার দিকে, আর একটা বন্ড আছে তোমার থেকে দূরে, পেছন দিকে, স্ক্রিনের পেছন দিকে, আরেকটা আছে স্ক্রিন থেকে তোমার দিকে। বোঝা গেল? তাহলে এটা হলো কার্বনিল কম্পাউন্ডের স্ট্রাকচার। আরেকটা জিনিস, এই যে বন্ড অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা হলো 120 ডিগ্রি, যেহেতু হাইব্রিডাইজেশন sp2, মানে ট্রাইগোনাল প্ল্যানার একটা স্ট্রাকচার। এবার এই যে কার্বনটা আছে, তার সাথে যে ডাবল বন্ড ও আছে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বন ইজ মোর ইলেকট্রোপজিটিভ। সো এই কারণে এর মধ্যে একটা রেজোনেন্স স্ট্রাকচার দেখা যায়। সেটা কেমন? সেটা এরকম, হলো? তাহলে এই যে ফাংশনালিটিটা, বা এই যে ফাংশনালিটি বলবো না, এই যে স্ট্রাকচারটা আমি বলবো, এই স্ট্রাকচারটা বেসিক্যালি কি ডিনোট করে? এই স্ট্রাকচারটা ডিনোট করে যে এই যে কার্বনটা, দিস কার্বন ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে নিউক্লিওফিলিক, সরি, ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক, দ্যাট মিনস ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ওর কাছে ইলেকট্রন ডেনসিটি কম। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট, এ তো গেল নমেনক্লেচার অ্যান্ড স্ট্রাকচার, তাই তো? আচ্ছা, এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। প্রিপেয়ার কি করে করতে পারি? তাহলে প্রিপারেশন অফ aldehydes and ketones, প্রিপারেশন অফ aldehydes and ketones, এটা আগে পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু পরে পড়বো। তো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান মেথড কি? বাই ইউজিং অ্যালকোহল। তাহলে অ্যালকোহলকে কিভাবে কনভার্ট করব? অক্সিডাইজ করতে হবে। তো বাই অক্সিডেশন অফ অ্যালকোহল, অক্সিডেশন অফ অ্যালকোহল। তাহলে অ্যালকোহলকে আমি কি করে অক্সিডাইজ করতে পারি? কতগুলো স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট আছে যাদের মাধ্যমে আমরা অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারি। তো একটা একটা করে ওই অক্সিডাইজিং এজেন্টগুলো আমরা দেখব অবভিয়াসলি। তো প্রথমে যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো ক্রোমিয়াম অক্সাইড বা CrO3। আচ্ছা, আরেকটা আমরা ইউজ করতে পারি ক্রোমিল ক্লোরাইড, এটাও একটা অক্সিডাইজিং এজেন্ট। আরেকটা আমরা ইউজ করতে পারি PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটাও ইউজ করা যেতে পারে, হলো? আরেকটা আমরা ইউজ করতে পারি কপার অ্যান্ড হিট, এগুলো ইউজ করা যেতে পারে। তো এদের মধ্যে যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি কোনো অ্যালকোহলকে অক্সিডাইজ করা যায়, তাহলে অ্যাজ আ রেজাল্ট উইল গেট অ্যান অ্যালডিহাইড অর কিটোন ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দি অ্যালকোহল, ওয়েদার দ্য অ্যালকোহল ইজ 1 ডিগ্রি অর 2 ডিগ্রি, তার উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্ট হবে। তাহলে যদি অ্যালকোহলটা হয় 1 ডিগ্রি অ্যালকোহল, মিন্স RCH2OH, which is obviously a 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, কি দিয়ে করব? CrO3 মানে ক্রোমিয়াম অক্সাইড দিয়ে অক্সিডাইজ করব। তাহলে অক্সিডাইজ করার অর্থ কি?
হাইড্রোজেনকে এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে? আর সি এইচ ডাবল বন্ড ও। দেখো একটা হাইড্রোজেন আর ওদিক থেকে আরেকটা হাইড্রোজেন আমি বার করে দিয়েছি, মানে H2 এলিমিনেট করে দিয়েছি। দ্যাট ইজ অক্সিডেশন। কিভাবে লেখে? থার্ড ব্র্যাকেটের ভেতরে ও, সাইন অফ অক্সিডেশন হলো। নেক্সট, এই অ্যালকোহলটাই যদি আমরা 2 ডিগ্রি নিই, আর সিএইচ আর ওএইচ, এই 2 ডিগ্রি অ্যালকোহলটাকে আমরা কিভাবে অক্সিডাইজ করব? দেখো, সেই একই জিনিস দিয়ে যদি আমরা অক্সিডাইজ করি 2 ডিগ্রি অ্যালকোহলটাকে, এটা ইউজ করতে পারি, পিসিসি ইউজ করতে পারি, তাহলে এই অ্যালকোহলটা আমাদের কি দেবে? এই অ্যালকোহলটা আমাদের কিটোন দেবে। কেন? সেই একই গল্প, আমরা H2 এখান থেকে বার করে দিচ্ছি। বিকজ ইট ইজ অক্সিডেশন, হাইড্রোজেন এলিমিনেশন উইল টেক প্লেস। হলো, বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর, হাইড্রোকার্বন থেকে। নাম্বার 2, ফ্রম হাইড্রোকার্বন, এটা তো অ্যালকোহল থেকে দেখলাম। 2 নম্বর, হাইড্রোকার্বন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড বা কিটোনকে প্রিপেয়ার করতে পারি। দুটোই পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাইড্রোকার্বনের মধ্যে সবার প্রথমে যেটা হয় সেটা হলো, আমরা যদি কোনো অ্যালকেনকে অক্সিডাইজ করি তাহলে তো হবেই অবভিয়াসলি, কিংবা যদি আমরা সিম্পলি যদি কোনো অ্যালকিন যদি ধরো, অ্যালকিনের মধ্যে ওজোনোলিসিস করি, তাহলেও কিন্তু ওই অ্যালডিহাইড বা কিটোন আমরা পাবো। তাহলে এই ওজোনোলিসিস রিয়াকশনটাকে খুব ভালো করে শিখতে হবে। ওজোনোলিসিস, কারণ অ্যালকিন থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করার জন্য একমাত্র মেথড হলো ওজোনোলিসিস। হ্যাঁ, আরো কিছু আছে অবভিয়াসলি, কিন্তু এই একটা মেথড যেটা ইউজ করে আমরা যে কোনো ধরনের অ্যালডিহাইড বা কিটোন বানাতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস। তাহলে সবার প্রথমে আমরা যদি ইথিন নিই, মানে সিম্পলেস্ট অ্যালকিন যেটাকে বলি, নাম ইথিন। ইথিনের মধ্যে আমরা যদি ওজোন অ্যাড করি তাহলে হয় ওজোনাইড ফরমেশন। কিছুই না, মাঝখানে O3 কে অ্যাড করে দাও, হলো। 1 মিনিট দাঁড়াও তো। এটা হলো ওজোনাইট। তো এইবারে ওজোনাইটকে যদি আমি রিডিউস করি, কি দিয়ে রিডিউস করব? দেখো, জিঙ্ক ইন অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH হলো অ্যাসিটিক অ্যাসিড, খেয়াল রাখবে নামটা, পরে কাজে লাগবে অনেক জায়গায়। তো জিঙ্ক ইন অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি আমি এটাকে রিডিউস করি, এটাকে মিন্স ওজোনাইটকে, তাহলে মনে রাখবে ওজোনাইট ভেঙে যাবে এই পাশ থেকে আর এই পাশ থেকে। তাহলে কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড ও, আবার এই পাশ থেকেও CH2 ডাবল বন্ড ও। তাহলে এটার নাম কি? এটার নাম ফর্মালডিহাইড অথবা মিথানল। দুটোই কিন্তু একই জিনিস, ফর্মালডিহাইড অথবা মিথানল, হলো। ঠিক একই রকম ভাবে যদি আমরা একটু বড় অ্যালকিন নিই, ফর এক্সাম্পল এটা যদি হয় আমাদের অ্যালকিন, সাপোজ CH3 CH ডাবল বন্ড CH2, মানে প্রোপিন, তাই তো, প্রোপিন। তাহলে প্রোটিনের মধ্যে যদি আমি ওজোনোলিসিস করি, ঠিক একই রকম ভাবে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সেই কার্বন কার্বন ডাবল বন্ডের মাঝখানে কি চলে আসবে?
ওজোনাইট মানে ওজোনটা ও ও ও ওখানে জাস্ট জুড়ে যাবে। তো দিস ইজ কল্ড ওজোনাইট। হলো? এইবারে এই ওজোনাইটকে যদি আমরা জিঙ্ক ইন অ্যাসিটিক অ্যাসিড, এসিওএইচ মিন্স অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু খেয়াল রাখবে একই জিনিস। এসি মানে এই যে গ্রুপটা CH3 সি ডাবল বন্ড ও বন্ড, এই গ্রুপটাকে বলা হয় এসি বা অ্যাসাইল গ্রুপ। হ্যাঁ, এসি এর সাথে একটা OH জুড়ে দিলে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যায়। CH3 সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH মিন্স দেখো বক্সের ভেতরে এসি OH, ওটা এসি বাইরে OH। বোঝা গেল? কখনো কখনো কোয়েশ্চেনে এসিওএইচ ও লেখা থাকতে পারে, তখন তোমাদেরকে বুঝতে হবে এসিওএইচ মানে CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, ওজোনোলিসিস যদি করি তাহলে একই ভাবে এখান থেকে ভাঙবে, আবার এখান থেকেও ভাঙবে। আচ্ছা, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড ও, আবার এই পাশেরটা CH2 এখানে ডাবল বন্ড ও। তাহলে এটার নাম কি? ইথানল। এটার নাম কি? মিথানল। আচ্ছা, মিথানলের আরেকটা নাম ফর্মালডিহাইড। আর ইথানলের আরেকটা নাম মনে রাখবে অ্যাসিটালডিহাইড। এই যে নামগুলো আমি লিখছি, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, এই নামগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই নামগুলো দিয়েই কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, যদি কোয়েশ্চেন আসে। মিথানল ইথানল কিন্তু লেখা থাকে না, লেখা থাকে অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড এইগুলো। হলো? সিমিলারলি যদি আমরা এরকম একটা ওজোন অ্যালকিন নিই যেখানে সব কটা, আমি দেখাচ্ছি দেখো, এরকম CH3 CH3 সব কটা কার্বনের হাইড্রোজেন আমি সাবস্টিটিউট করে দিয়েছি CH3 গ্রুপ দিয়ে। তাহলে এইটার মধ্যে যদি আমরা ওজোনোলিসিস করি তাহলে করে ফেলো তো প্রোডাক্ট কি হবে? করে ফেলো, করে নিয়ে আমাকে বলো। একইভাবে একই প্রসেসে তোমরা করবে। আশা করি আগেরটা লিখেছো নাকি? লিখেছো আগের পেজের গুলো নাকি দেখাতে হবে আবার? করে নিয়ে আমাকে বলো, ট্রাই করো। ওজোনোলিসিস করো ফলোড বাই রিডাকশন উইথ জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। করে বলো প্রোডাক্ট কি হবে? হয়েছে? পারছো নাকি পারছো না? যদি পারো তাহলে বলো পারছি, যদি না পারো তাহলে বলো অসুবিধা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে। পারছো কি স্যার পারছো? একবার ট্রাই করি। ট্রাই তো আমি অনেকক্ষণ আগে তোমাদের করতে বলেছি, ট্রাই করো। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের বেশি লাগে না কিন্তু। সোহম করেছো?
সোহম, আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেরে থাকো তাহলে আনমিউট করো। বলো, কার হয়েছে? রাজশ্রীর হয়েছে? না স্যার। হয়নি এখনো? দেখো কি বলেছি, জিনিসটাকে বোঝো। একটা অ্যালকিন, তার মধ্যে আমি ওজোন অ্যাড করছি, তাহলে কি হবে? ওজোনোলিসিস হবে। তাহলে ওজোনোলিসিস মিন্স এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটা দেখতে পাচ্ছি, এই কার্বন কার্বন ডাবল বন্ডের মাঝখানে ওজোন অ্যাড হবে এইভাবে। তাই তো করে যাচ্ছি প্রত্যেকবার। কার্বন কার্বন ডাবল বন্ডটাকে তুলে দিয়ে সেখানে আমি ওজোন অ্যাড করিয়ে দিচ্ছি, O3। এটাই হচ্ছে। এবার কি করব? জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড কি হবে? এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙবে, তাহলে CH3 সি CH3 ডাবল বন্ড ও ডাবল বন্ড। ব্যাস, এগুলো কি? এগুলোকে বলা হয় প্রোপান ওন, অথবা আরেকটা নাম অ্যাসিটোন। অ্যাসিটোন নামটা মনে রাখতে হবে, কারণ অ্যাসিটোন নামই কিন্তু ওর বেশি ফেমাস। ঠিক আছে? এই তো। তাহলে আমরা ফর্মালডিহাইড তৈরি করলাম, অ্যাসিটালডিহাইড তৈরি করলাম, আমরা অ্যাসিটোনও তৈরি করলাম। তিনটেই কিভাবে তৈরি করে বাই ইউজিং ওজোনোলিসিস রিঅ্যাকশন সেটা আমরা দেখলাম। তাহলে প্রিপারেশন অফ অ্যালডিহাইড, প্রিপারেশন অফ কিটোন হলো ফ্রম অ্যালকিন। হাইড্রোকার্বন থেকে প্রিপারেশন চলছে, অ্যালকিন থেকে দেখলাম। এবারে দেখবো অ্যালকাইন থেকে কিভাবে প্রিপারেশন করা যেতে পারে। ফ্রম অ্যালকাইন, ফ্রম অ্যালকাইন। দেখো, অ্যালকাইন মানে আর সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, এটা একটা অ্যালকাইন। অ্যালকাইন বলতে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এর মধ্যে যদি আমরা ওয়াটার, সালফিউরিক অ্যাসিড আর HgSO4 অ্যাড করি, তাহলে এখানে কি হয়? তাহলে এখানে হাইড্রেশন হয়। মিন্স একটা কার্বনে OH অ্যাড হয়, আর একটা কার্বনে হাইড্রোজেন অ্যাড হয়। তাহলে মার্কভ-নিকভ রুলের ক্ষেত্রে যেটা করেছিলাম, লেস সাবস্টিটিউটেড যে কার্বন তার সঙ্গে হাইড্রোজেন অ্যাড করব, আর মোর সাবস্টিটিউটেড যে কার্বন মানে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে OH গ্রুপ অ্যাড করব। এটাই হবে। এইবারে এই যে এটাকে দেখতে পাচ্ছ, এখানে একটা ডাবল বন্ড আছে আর একটা OH গ্রুপ আছে, একসঙ্গে দুটো আছে, এটাকে বলা হয় ইনল। ভালো করে লক্ষ্য করো, ইনল, ইনল। ঠিক আছে? এরকম ইনল খুবই আনস্টেবল হয়ে থাকে জেনারেলি। ইনল গুলো কি করে? ইনল গুলো কার্বন কার্বন ডাবল বন্ড এরম ভাবে তৈরি করে দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, যেটাকে আমি মার্ক করব এখন লাল দিয়ে, এই হাইড্রোজেনটা এখান থেকে কোথায় চলে যাবে? এইখানে চলে আসবে। আর এখানে কি হয়ে যাবে? কার্বন কার্বন ডাবল বন্ড, সরি কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তাহলে আর সিঙ্গেল বন্ড সি, এখানে ডাবল বন্ড ও, এখানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড নেই, ছিল এখন চলে এসছে। দুটো হাইড্রোজেন কার্বনের সঙ্গে আগেই ছিল, আর একটা হাইড্রোজেন এখন এসে জুড়লো, তাহলে হয়ে গেল তিনটা হাইড্রোজেন। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা এখন কিন্তু একটা কিটোন, তাই তো? তাহলে এটাকে বলা হয় কিটো ফর্ম। এবার যদি আমার এখানে আর এর বদলে হাইড্রোজেন থাকতো, তাহলে কিন্তু আমার এই আর এর বদলেও হাইড্রোজেন আসতো, তাহলে কিন্তু আমার এই আর এর বদলেও হাইড্রোজেন আসতো। তাহলে আমরা কি বলতাম? এটাকে তখন আমরা অ্যালডিহাইড বলতাম। কারণ এখানে একটা CHO গ্রুপ আছে। তাহলে যদি আমার অ্যালকাইনের মধ্যে
কোনো অ্যালকিল গ্রুপ থাকে, মানে কোনো আর গ্রুপ থাকে, তাহলে আমরা পাবো কিটোন। যদি অ্যালকাইনের মধ্যে কোনো আর গ্রুপ না থাকে, তাহলে আমরা পাবো অ্যালডিহাইড। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এই যে টটোমেরিজম বা এই যে কনভার্সনটা দেখতে পেলে ইনল থেকে কিটো, কেন হলো? কারণ মনে রাখবে সব সময় কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইজ অলওয়েজ মোর স্টেবল কম্পেয়ার টু কার্বন কার্বন ডাবল বন্ড। কার্বন কার্বন ডাবল বন্ডের থেকে কার্বন অক্সিজেন ডাবল বন্ড সবসময় অনেক বেশি স্টেবল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে কনভার্সনটা, এটাকে আমরা বলি টটোমেরিজম। টটোমেরিজম। আর স্পেসিফিক্যালি এটাকে বলা হয় কিটো ইনল টটোমেরিজম। কিটো ইনল টটোমেরিজম, এই দুটোকে বলা হয় টটোমার। দুটো বলতে এই এক যেটা ইনল আর এই দুই যেটা কিটো, এদেরকে বলা হয় টটোমার। ঠিক আছে, টটোমার্স। আর এই যে ঘটনাটা ঘটছে এটাকে বলা হয় টটোমেরিজম, ব্রাদার কিটো ইনল টটোমেরিজম। বোঝা গেল? স্যার স্টেবিলিটিটা নিয়ে কি বললা? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটা শুধু এর ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইজ অলওয়েজ মোর স্টেবল। তো এই কারণেই তো এরা এইভাবে থাকে, কার্বনিল কম্পাউন্ড গুলো। যদি কম স্টেবল হতো না, তাহলে কিন্তু এইভাবে থাকতো। কিন্তু এইভাবে তো অ্যাকচুয়ালি থাকে না, থাকে কিভাবে? এরকম ভাবে। এই কারণেই কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইজ অলওয়েজ মোর স্টেবল। মনে রাখবে কার্বন কার্বন ডাবল বন্ডের থেকেও কার্বন কার্বন অক্সিজেন, সরি, কার্বন কার্বন ডাবল বন্ড থেকেও কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইজ অলওয়েজ মোর স্টেবল। বুঝতে পারলে? কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইজ মোর স্টেবল কম্পেয়ার টু কার্বন কার্বন ডাবল বন্ড। তো এই কারণেই কিটো ফর্ম যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এটা লেস স্টেবল, সরি ইনল ফর্ম যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে যেটা লেস স্টেবল, সেখানে থাকে না। ফাইনালি ওটা কিটো ফর্মে চলে আসে বা কিটো ফর্মে এসে এক্সিস্ট করে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, এগুলো তো গেল হাইড্রোকার্বন থেকে। নেক্সট আমাদের পড়তে হবে অ্যাসিড ক্লোরাইড থেকে। ফ্রম অ্যাসিড ক্লোরাইড, ফ্রম অ্যাসিড ক্লোরাইড। দেখো অ্যাসিড ক্লোরাইড কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়, সিও সিএল। আগের দিন যখন ক্লাস অফ কার্বনিল কম্পাউন্ডস পড়াচ্ছিলাম, যদি ভালো করে মনে রাখো তাহলে দেখতে পাবে যে আগের দিন অ্যাসিড ক্লোরাইডের স্ট্রাকচারটাও আমি ওখানে লিখে দিয়েছিলাম। যদি পড়ে থাকো, যারা পড়েছে তারা জানবে। তো অ্যাসিড ক্লোরাইড এই যে লিখলাম, এটা এক ধরনের অ্যাসিড ক্লোরাইড। কোন অ্যাসিড থেকে আসে? বেনজোইক অ্যাসিড থেকে আসে। তো এর নাম বেনজোইল ক্লোরাইড। বেনজোইক অ্যাসিড থেকে বেনজোইল ক্লোরাইড, তার নাম বেনজোইল ক্লোরাইড লিখে দিই। বেনজোইল ক্লোরাইড। তাহলে এবারে বেনজোইল ক্লোরাইডের মধ্যে আমরা যদি হাইড্রোজেন আর তার সঙ্গে প্যালাডিয়াম BaSO4 অ্যাড করি, তাহলে কি হবে? তাহলে রিডাকশন হবে। মানে এই যে ক্লোরিন, ঠিক আছে, রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। তাহলে কি পাবো? মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনকে মোর ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবে। তাহলে আমরা এটা পাবো, এটার নাম হলো বেনজালডিহাইড। এটা এক ধরনের অ্যালডিহাইড। তাহলে কোথা থেকে বানালাম? অ্যাসিড ক্লোরাইড থেকে বানালাম, এর নাম বেনজালডিহাইড। হলো বেনজালডিহাইড। হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো এইবার যেটা করব,
এটার নাম কি? এই যে প্রসেসটা, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম হলো রোজেনমান্স রিডাকশন। রোজেনমান্স রিডাকশন, এই যে নামটা, এই নামটা খেয়াল রাখবে, কারণ রোজেনমান রিয়াকশন বা রোজেনমান রিডাকশনের উপরে শর্ট নোটস আসতে পারে। জাস্ট এটুকু লিখে দিল, রাইট আ শর্ট নোট অন, দুটো রিয়াকশনের নাম দিল, একটা রোজেনমান রিডাকশন আর একটা অন্য কিছু একটা দিল। ঠিক আছে, তো ওখানে তোমাকে রোজেনমান রিডাকশন দেখে এই রিয়াকশনটা তোমাকে লিখতে হবে। লিখতে হবে ইন দ্য সেন্স, শুধু কিন্তু এরকম লিখলে চলবে না, রিয়াকশনটাকে ছোট্ট করে এক দুই লাইনে তোমাকে একটু ডিসক্রাইব করতে হবে। মানে এটা নিচ্ছি, এটা অ্যাড করছি, অ্যাড করে এটা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করছি, মানে এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্ট, তো সেটা মেনশন করতে হবে। কোথার থেকে কি তৈরি হচ্ছে, এখানে বেনজোইল ক্লোরাইড থেকে বেনজালডিহাইড তৈরি হচ্ছে, তো এইটুকু জাস্ট মেনশন করতে হবে। ঠিক আছে, এটাই কাজ। তো যাই হোক, এটা আমরা করলাম অ্যাসিড ক্লোরাইড থেকে। এইবারে যে প্রিপারেশনটা করব, দ্যাট ইজ ফ্রম নাইট্রাইল। নাইট্রাইল, আচ্ছা নাইট্রাইল বলতে এই গ্রুপটাকে বোঝায়, সিএন। সিএন কে বলা হয় নাইট্রাইল কিংবা সায়ানো, একই কিন্তু। আচ্ছা, তো নাইট্রাইল গুলো কেমন দেখতে হয়? আরসিএন। তো আরসিএন এর মধ্যে যদি আমরা সিম্পলি SnCl2 তার সঙ্গে HCl অ্যাড করি, তাহলে আমরা একটা ইন্টারমিডিয়েট পাই। এই ইন্টারমিডিয়েটটা হলো দেখতে এরকম, আর সিএইচ ডবল বন্ড এনএইচ। এর নাম কি? এর নাম ইমিন, ইমিন ইন্টারমিডিয়েট। এবারে ইমিন ইন্টারমিডিয়েটকে যদি আমি হাইড্রোলিসিস করি H3O প্লাস দিয়ে, তাহলে আর সিএইচ ডাবল বন্ড ও, মানে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে এটাও এক ধরনের রিডাকশন। এর নাম রিডাকশন বা রিয়াকশন যাই বলো না কেন, এর নাম স্টিফেন্স রিয়াকশন। স্টিফেন্স রিয়াকশন, স্টিফেন্স রিয়াকশন ঠিক রোজেনমান রিয়াকশনের মতন একই রকমের ইম্পর্টেন্ট। যেরকম ওটা আসতে পারে, ঠিক তেমনি এইটাও আসতে পারে। হলো, তাহলে স্টিফেন রিডাকশন বা স্টিফেন রিয়াকশন অ্যাপ্লাই করে আমরা যেরকম নাইট্রাইল থেকে অ্যালডিহাইড তৈরি করছি, এটা হলো অ্যালকিল নাইট্রাইল, নাইট্রাইল এটা, বা অ্যালকান নাইট্রাইল যাই বলো না কেন। তো নাইট্রাইল থেকে যেমন স্টিফেন রিয়াকশন অ্যাপ্লাই করে অ্যালডিহাইড বানানো যায়, ঠিক তেমনি আরেকটা সাবস্টেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যালকিল বা অ্যালকেন নাইট্রাইলের উপর, ঠিক একইভাবে অ্যালডিহাইড তৈরি হবে। সেই সাবস্টেন্সটা কি? সেই সাবস্টেন্সটা হলো এইটা, এর নাম কি? এই যে স্ট্রাকচার, এর নাম আমি লিখছি, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, এর নাম ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ না, এই গ্রুপগুলোকে বলা হয় আইসোবিউটাইল গ্রুপ। আইসোবিউটাইল গ্রুপ, তাহলে কটা আছে? দুটো আছে। তাহলে ডাই আইসোবিউটাইল, আর কি আছে? অ্যালুমিনিয়াম আছে, আর কি আছে? হাইড্রোজেন মানে হাইড্রাইড আছে। তাহলে এর নাম ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি বললাম? ডাই আইসোবিউটাইল, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, ইন শর্ট এটাকে বলা হয় DIBAL H। তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম
hydride, in short DBAL-H. তাহলে DBAL-H is a very good reducing agent. It's a strong reducing agent. কোথায় অ্যাপ্লাই করা যায়? অ্যালকিল নাইট্রাইল বা RCN অ্যাপ্লাই করা যেতে পারে। করে কি তৈরি করা যেতে পারে? অ্যালডিহাইড তৈরি করা যেতে পারে। তো দেখে নাও, RCN অত বড় গ্রুপটা লিখতে হবে না, জাস্ট এইটুকুনি লিখতে হবে। কি হয়ে যাবে? RCHO হয়ে যাবে। এটাকে আমরা এস্টারের উপরেও অ্যাপ্লাই করতে পারি। এস্টারের উপরেও যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে একইভাবে, কোনো সমস্যাই নেই। একই জিনিস একই রকম ভাবে হবে। হলো? তো এই গেল কতগুলো অ্যালিফেটিক অ্যালডিহাইড বলো কিটোন বলো সেগুলো তৈরি করার প্রসেস। তো এবারে আমরা আস্তে আস্তে দেখবো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইউজ করে আমরা কিভাবে অ্যালডিহাইড বা কিটোন বানাতে পারি। তাহলে নেক্সট, ফ্রম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ফ্রম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইন দ্য সেন্স বেনজিন হতে পারে, টলুইন হতে পারে। এখানে বেনজিনের তো কোনো গল্প নেই, কারণ বেনজিনের কোনো ব্রাঞ্চ তো থাকে না সেই অর্থে। তো টলুইন আমরা নিতে পারি। টলুইন, এই টলুইনটাকে আমি বেনজালডিহাইডে কিভাবে কনভার্ট করব? অবভিয়াসলি আমাকে অক্সিডাইজ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কিভাবে অক্সিডাইজ করব? আমি দুভাবে অক্সিডাইজ করতে পারি। এক হলো আমি ক্রোমিল ক্লোরাইড এখানে ইউজ করতে পারি, CrO2Cl2, এটার নাম ক্রোমিল ক্লোরাইড, অরেঞ্জ কালারের দেখতে হয়। এবার এই ক্রোমিল ক্লোরাইডের সঙ্গে আমরা CS2 নিতে পারি। CS2 বেসিক্যালি অ্যাজ আ সলভেন্ট এখানে ইউজ হয়, সলভেন্ট যার মধ্যে ক্রোমিল ক্লোরাইড বা বেনজিন সবকটাকে ডিসলভ করে রিঅ্যাকশন করাই। এই নামটা আমি লিখে দিচ্ছি ওপরে, ক্রোমিল ক্লোরাইড। তাহলে ক্রোমিল ক্লোরাইড যদি টলুইনে আমরা অ্যাপ্লাই করি, টলুইন, তাহলে কি হবে? এই CH3টা CHO তে কনভার্ট হবে, মানে টলুইনটা আস্তে আস্তে বেনজালডিহাইডে কনভার্ট হবে। আরে বেনজালডিহাইড হলো। নেক্সট আরেকটা উপায় আছে বা আরেকটা প্রসেস আছে। এই টলুইনের মধ্যে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, মানে CrO3, নাম কি? ক্রোমিয়াম অক্সাইড, বা বলতে পারো ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড হলো। তো ক্রোমিয়াম অক্সাইডকে আমরা যখন অ্যাপ্লাই করব তার সঙ্গে আমরা আরেকটা জিনিস ইউজ করব এজ এ সলভেন্ট, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড। এইটা ঠিক আছে, এর নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আগের দিন অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম যখন জেনারেল স্ট্রাকচার পড়িয়েছিলাম কার্বনিল কম্পাউন্ডসের। বারবার বলেছিলাম ওগুলো কিন্তু আমাদের লাগবে, এখানে আমাদের কিন্তু লাগছে অলরেডি। এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, ভালো করে দেখো। CH3CO কটা আছে? CH3CO এরকম কটা আছে? দুটো আছে, দুটো আছে। তো ওই দুটোই এখানে দেওয়া আছে, আর মাঝখানে আছে তাদের মাঝখানে একটা অক্সিজেন আছে। এই বাইরের যে অক্সিজেনটা এটাই হলো সেই অক্সিজেন। তাহলে এই ক্রোমিয়াম অক্সাইড আর তার সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি অ্যালডিহাইড তৈরি হবে। কি অ্যালডিহাইড? বেনজালডিহাইড। এইভাবে হলো। আচ্ছা, এটা তো গেল একটা প্রসেস ফ্রম অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিভাবে করতে পারি? বাই অ্যাপ্লাইং অক্সিডেশন, তাই তো? আচ্ছা, আরেকটা আমরা ইউজ করতে পারি ক্লোরিনেশন করে, বাই হ্যালোজিনেশন। ঠিক আছে, জেনারেল ওয়েতে হ্যালোজিনেশন বলতে হবে। তো এটা তো গেল বাই অক্সিডেশন, অক্সিডেশন। নেক্সট আমরা যেটা বলবো বাই হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন ইজ আ প্রসেস। দেখো
কিভাবে করা হয় হ্যালোজিনেশন? এটা অলরেডি তোমরা দেখেছো ক্লাস 11-এ, যেটা মনে নেই এই মুহূর্তে আমি জানি। এর নাম টলুইন। টলুইনের মধ্যে যদি ক্লোরিন আর তার সঙ্গে এইচ নিউ দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ টলুইনের, এটা আস্তে আস্তে রিপ্লেস হবে। মানে প্রথমে একটা হাইড্রোজেন ছড়ে গিয়ে সিএল আসবে, নাম বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, এবার নেক্সট স্টেপে আবার যদি ক্লোরিন এইচ নিউ অ্যাড করি তাহলে কি হবে? তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, মানে CH2Cl2 আসবে, এর নাম বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইডকে যদি আমরা ওয়াটার দিয়ে বয়েল করি, তাহলে ওয়াটার অ্যাপ্লাই করে বেনজাইল ক্লোরাইডকে যদি বয়েল করা যায় অ্যাপ্রক্সিমেটলি 370 কেলভিন টেম্পারেচারে, তাহলে কি হবে? এখানে কি দাঁড়াচ্ছে? CHO, মানে বেনজালডিহাইড। বেনজালডিহাইড। তাহলে দুটো মেথডই পড়বে টলুইন থেকে, এটাও একটা বাই হ্যালোজিনেশন, উপরের গুলো বাই অক্সিডেশন, দুটোই পড়তে হবে কিন্তু, ঠিক আছে? আরেকটা আমরা বেনজালডিহাইড বানাবো ফ্রম বেনজিন, সিম্পলি ডাইরেক্টলি ফ্রম বেনজিন। তাহলে নেক্সট, ফ্রম বেনজিন। দেখো বেনজিন থেকে কিভাবে করা যেতে পারে। এই যে বেনজিন হলো, বেনজিনের মধ্যে কার্বন মনোক্সাইড HCl আর তার সঙ্গে অ্যানহাইড্রাস AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর তার সঙ্গে CuCl বা কপার ক্লোরাইড যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেখানে ডাইরেক্টলি CHO চলে আসবে বেনজিনের সঙ্গে। এই রিয়াকশনটাকে বলা হয় গ্যাটারম্যান কচ রিয়াকশন। গ্যাটারম্যান কচ রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, গ্যাটারম্যান কচ রিয়াকশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা অ্যাসাইল ক্লোরাইড থেকে কি করে তৈরি করতে পারি? ফ্রম অ্যাসাইল ক্লোরাইড। ফ্রম অ্যাসাইল ক্লোরাইড কিভাবে করা যেতে পারে দেখো। অ্যাসাইল ক্লোরাইড এর মধ্যে আমরা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড অ্যাড করি, যেমন এটা একটা অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড, তাই তো? আচ্ছা, এইবার এই অ্যাসিড ক্লোরাইডের মধ্যে আমরা R2CD বলে একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স বা কম্পাউন্ড অ্যাড করি, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম বলা হয়, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। যেমন গ্রিগনার রিএজেন্ট RMgX, তেমনি এটাও এক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম হলো। এটা ক্যাডমিয়াম কমপ্লেক্স, ওটা ছিল ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, তাই তো? তাহলে তৈরি কি হবে? আচ্ছা, ওখানে যেমন আর এর মাথায় ডেল মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ, এখানেও আর এর মাথায় কিন্তু ডেল মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ। মানে মোদ্দা কথা বলতে চাইছি, এটাকে যদি এখানে অ্যাপ্লাই করানো যায় তাহলে আর গ্রুপটা ওখানে অ্যাড হয়ে যাবে, আর ক্যাডমিয়াম ক্লোরাইড অ্যাজ আ সল্ট বেরিয়ে আসবে। তাহলে আর সিও আর, তার সঙ্গে CdCl2, CdCl2 বা ক্যাডমিয়াম ক্লোরাইড। এই ডাই অ্যালকিল ক্যাডমিয়াম যে অর্গানোমেটালিক কম্পাউন্ডটা দেখা যাচ্ছে, একে কিন্তু RMgX বা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড রিএজেন্ট থেকেই আমরা বানাতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রিপারেশন শেখার দরকার নেই ওটা, ঠিক আছে? জাস্ট রিয়াকশনটা পড়বে তাহলেই হবে।
নেক্সট নাইট্রাইল থেকে কি করে বানাতে পারি? দেখো একটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি যে কিভাবে বানাতে পারি অ্যালডিহাইড বাই ইউজিং নাইট্রাইল। বিভিন্নভাবে আমরা স্টিফেন্স রিডাকশন করলাম একটু আগে, তাছাড়া আমরা বললাম যে ডিভ্যাল এইচ অ্যাপ্লাই করে করতে পারি নাইট্রাইল বা সায়ানাইড থেকে, সায়ানো রাদার এখানে। তো নেক্সট এখন তো আমরা বেসিক্যালি কিটোন বানাচ্ছি। কিটোন প্রথমে আমরা যেটা দেখলাম ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম থেকে কি করে হলো। 2 নম্বর নাইট্রাইল থেকে আমরা কিটোন কিভাবে বানাবো, ফ্রম নাইট্রাইল। নাইট্রাইল মানে আরসিএন, এই আরসিএন এর মধ্যে যদি আমি আর ড্যাশ এমজিবিআর মানে একটা গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাপ্লাই করি, আর ড্যাশ এমজিবিআর হলো আর ড্যাশের মাথায় ডেল মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় ডেল প্লাস, তাহলে কি হবে? তাহলে এই আর ড্যাশ বা আর ড্যাশের যে আর গ্রুপটা আছে, এই আর গ্রুপটা কি কোথায় অ্যাটাক করবে? এই আর গ্রুপটা গিয়ে অ্যাজ ইউজুয়াল কার্বনে অ্যাটাক করবে এরকম ভাবে, আর এখানে সল্ট তৈরি হবে। আচ্ছা সল্ট কিভাবে তৈরি হবে? তাহলে আর, এখানে সি, এখানে ওই উপরের আর এসে অ্যাড হলো, তার সঙ্গে এখানে ডাবল বন্ড এন হয়ে এমজিবিআর, মোদ্দা কথা একটা সল্ট তৈরি হলো। এইবার এই সল্টটা যেটা তৈরি হলো, এই সল্টটাকে যদি আমি হাইড্রোলিসিস করতে পারি, মানে অ্যাসিড অ্যান্ড ওয়াটার বা H3O প্লাস দিয়ে যদি আমি এটাকে হাইড্রোলিসিস করতে পারি, তাহলে আর সি আর ডাবল বন্ড ও, এইটা আমার তৈরি হবে অ্যাজ আ প্রোডাক্ট। তাহলে এটা কি? এটা একটা কিটোন। এটাকে ইউজ করে আমরা অ্যালডিহাইডও বানাতে পারি। কিভাবে বানাতে হবে? আমাদেরকে আর সিএন এর জায়গায় HCN নিতে হবে। HCN রিয়াকশন একই রকম হবে, H থাকবে খালি একটা আর এর জায়গায়, বাকি কিন্তু অ্যাজ ইট ইজ আর এমজিবিআর অ্যাড করব। ফাইনালি H3O প্লাস থেকে কিন্তু আমরা পেয়ে যাব কি? একটা অ্যালডিহাইড। এটা ছিল কিটোন, এটা হবে অ্যালডিহাইড। বোঝা গেল? স্যার বলো। স্যার ওই সল্টের থেকে যে কিটোন হলো ওখানে কি অ্যাড করলা? সল্টের থেকে কিটোন H3O প্লাস, ওয়াটার ওকে অ্যান্ড H প্লাস, অ্যাসিড অ্যান্ড ওয়াটার, হাইড্রোলিসিস H প্লাস স্ল্যাশ H2O। বুঝতে পারলে? H প্লাস হ্যাঁ আর H2O তো মিলে কি তৈরি করে? হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস, ওই জন্য H3O প্লাসই জেনারেলি লেখা হয়। বোঝা গেল? ওকে নেক্সট, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন নাম তো শুনেছো তোমরা নিশ্চয়ই। তো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশনকে আমরা এখানে ইউজ করতে পারি ফর দ্য প্রিপারেশন অফ কিটোন। কিরকম ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এটাতে কোথা থেকে করা যেতে পারে? বাই ইউজিং বেনজিন, অথবা কোনো সাবস্টিটিউটেড বেনজিন যদি থাকে সেটা থেকেও করা যেতে পারে, যেমন টলুইন বলো বা অন্য কিছু বলো, সেখান থেকেও হতে পারে। তাহলে এই যে বেনজিন, এই বেনজিনের মধ্যে আমরা যদি অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড অ্যাড করি, আর COCl in presence of anhydrous AlCl3, তাহলে কি হবে? তাহলে এটা তৈরি হবে RCO CH3, CH3 তো হবে না, এখানে আর দিয়েছি আমি যেহেতু আর, তাহলে এই গ্রুপটা RCO, এই গ্রুপটা গিয়ে কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে RCO। বোঝা গেল? তাহলে এই রিঅ্যাকশনটাকে বলা হয় ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। ক্লিয়ার?
কতগুলো সোজা সোজা কোয়েশ্চেন আছে এনসিইআরটি তে, দেখো তো করতে পারো কিনা। একটা কোয়েশ্চেন এটা, রাইট দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। না আমি একবারই লিখে দিচ্ছি, অত লিখে লাভ নেই। বেনজিন, বেনজিনের মধ্যে আমি অ্যাড করেছি C2H5 COCl in presence of anhydrous AlCl3 in CH2 কার্বন ডাইসালফাইড মনে রাখবে অ্যাজ আ সলভেন্ট, দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে। আমাদের প্রোডাক্ট কি হবে দেখো তো, কি হবে প্রোডাক্ট বলে ফেলো। স্যার বেনজিন, হ্যাঁ তার সাথে C2H5। C2H5 না কেন? না 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 দাঁড়াও স্যার, দাঁড়াও। তার দেখো না সাথে দেখো না উপরে বেনজিন, ছায়া আছে তারপর ডাবল বন্ড ও, তারপর C2H5। হ্যাঁ সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও তারপরে C2H5, ভেরি গুড। এই দেখো বেনজিন রিং সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড C2H5 এটা তৈরি হবে, হলো? এটা হবে আমাদের প্রোডাক্ট। এটা এনসিইআরটির কোয়েশ্চেন, দেখবে কোয়েশ্চেন ইনটেক্সট কোয়েশ্চেন যেটা 12.2, হলো? আরো কিছু কোয়েশ্চেন আছে সেগুলো দেখবো এখন। এটা দেখো তো, C6H5 CH2 ভোল্ট ওয়াইজ সিডি, সেটার মধ্যে দিয়েছি দুটো CH3 COCl, কি তৈরি হবে? খালি মেজর প্রোডাক্টটা লিখতে হবে, খালি মেজর প্রোডাক্টটা লিখতে হবে, আর কিছু না। অ্যালডিহাইড বা কিটোন মেজর মেজর প্রোডাক্ট তো সে খালি সেটাই লিখতে হবে, আর কিছু না। কি হবে? দেখো তো কোনো মিল পাও নাকি? ও আগের পেজে চলে গেছে, তোমরা লিখেছো খাতায়? হ্যাঁ স্যার, একটার সাথে মিল পাওয়া যাচ্ছে। এটা মিল পাওয়া যাচ্ছে না, সে কি যাচ্ছে। যাচ্ছে? তাহলে সেটা একটু নিজেকে এবার অ্যাপ্লাই করো। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, তাই তো? এই পুরো গ্রুপটাকে আমি আর হিসাবে চিন্তা করে নিই। আর 2CD, দুটো আর আছে, সিডি অ্যাপ্লাই করেছি কোথায় কোথায়? অ্যাসিড ক্লোরাইডের মধ্যে বা অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে, এখানে নাম অ্যাসিটাইল ক্লোরাইড। তাহলে কি হবে? এই ক্লোরিনের জায়গায় এই আর গ্রুপটা অ্যাড হয়ে যাবে, এই ক্লোরিন বেরিয়ে যাবে, তার জায়গায় আর গ্রুপটা অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো CH3 C ডাবল বন্ড ও আর গ্রুপটা কি আছে CH2 আর C6H5, এটাই প্রোডাক্ট। আর কি বোঝা গেল? ক্লোরিনকে সরিয়ে দিয়ে তার জায়গায় আর গ্রুপকে অ্যাড করে দিলাম আমি, ওখানেও তাই করেছিলাম। ডাই অ্যালকিল ক্যাডমিয়ামের থেকে একটা আর নিয়ে অ্যাসিড ক্লোরাইডের ক্লোরিনকে সরিয়ে ওখানে ভরে দিয়েছিলাম আর। নেক্সট এইটা CH3 C ট্রিপল বন্ড C H, এর মধ্যে আমি দিয়েছি Hg2 প্লাস, আর তার সাথে H2SO4, কি হবে? এটার সাথে মিল পাবে কোনো একটা রিঅ্যাকশনের সামনে, দেখো এসো পেয়ে গেলে নিজেকে অ্যাপ্লাই করো। কোনো একটা রিঅ্যাকশনে আমরা HgSO4 সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইউজ করেছিলাম, কোনো একটা অ্যালকাইনের মধ্যে। অ্যালকাইনের আমরা একটাই রিঅ্যাকশন করেছি এখনো পর্যন্ত, সেই রিঅ্যাকশনেই আমরা এটা ইউজ করেছিলাম। তো সেই রিঅ্যাকশনটা দেখো, ওখানে আমি আর দিয়ে করিয়েছিলাম, এখানে CH3 স্পেসিফিক্যালি মেনশন করা আছে। তাহলে কি হবে? স্যার হ্যাঁ বলো। CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও
ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 CH2 কেন হবে? CH3 হবে। CH3 এটাই হবে প্রোডাক্ট, এক্স্যাক্টলি এটা হবে প্রোডাক্ট। ঠিক আছে, তো একবারে দেখাবে, যদি মনে হয় একবারে অসুবিধা হচ্ছে কিটোটা বানাবে পরে, আগে ইনল বানিয়ে নেবে, ইনল বানিয়ে তারপর টোটোমেটিজমটা দেখে কিটোটা বানাবে। নেক্সট এটা ওপরে CH3 নিচে NO2 অ্যাপ্লাই করেছি কি? 1 নম্বর ক্রোমিল ক্লোরাইড, আর 2 নম্বর H3O প্লাস। কি হবে? কি হবে? এটাও পারার কথা তোমাদের। কোয়েশ্চেন দেখো, কি হবে? একটা রিঅ্যাকশনের সঙ্গে মিল পাবে। টলুমিনের মধ্যে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 একটা জায়গাতেই অ্যাপ্লাই করেছিলাম, কি তৈরি হয়েছিল? CH3 এর জায়গায় কি হবে? CHO হয়ে যাবে। CHO CH হ্যাঁ। ব্যাস, এতটাই সোজা। এবারে খালি একটু প্র্যাকটিস করতে হবে, ব্যাস, বাকিটা অটোমেটিক হবে। ঠিক আছে, খালি প্র্যাকটিস করতে হবে। দুটো তিনটা চ্যাপ্টার করাই, তারপরে হবে কনভার্সন। ঠিক আছে, এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এটা থেকে ওটা, প্রচুর কনভার্সন করব। কনভার্সন ইজ এ স্কিল। ঠিক আছে, এটাকে শিখতে হবে। কখন শিখতে পারবে? যদি এই যে রিয়াকশনগুলো হচ্ছে, রিয়াকশনগুলো ভালো করে প্র্যাকটিস করো, প্লাস ক্লাস 11-এ অর্গানিক কেমিস্ট্রিতে যেই রিয়াকশনগুলো ছিল সেই রিয়াকশনগুলোকে যদি ভালো করে প্র্যাকটিস করো। কারণ প্রচুর এরকম রিয়াকশন পাবে ক্লাস 12-এ যেগুলো ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রির সঙ্গে কানেক্টেড। এই কথাটা আমি ক্লাস 11-এ পড়াতাম যখন, তখনও বলতাম যে ক্লাস 11-এ যে অর্গানিক কেমিস্ট্রিটা পড়ছো হতে পারে মাত্র 2টো চ্যাপ্টার, কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ক্লাস 12-এ ওগুলো বারবার ঘুরে ঘুরে আসে। কেউ যদি ক্লাস 11-এ ভালো করে অর্গানিক কেমিস্ট্রি পড়ে থাকতে প্রপারলি, তাহলে এই যে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন প্রবলেম হতো না। কেন? বেনজিনের প্রপার্টিজের মধ্যে ওটা 11-এ পড়ে এসেছি। তাছাড়া আরো যে সমস্ত রিয়াকশন পড়ে যাচ্ছি, যেমন ধরো এই রিয়াকশনটা অ্যালকাইনের, অ্যালকাইন থেকে এই যে কিটোন তৈরি করার রিয়াকশনটা, এই রিয়াকশনটাও কিন্তু ক্লাস 11-এ অ্যালকাইনের কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে ছিল। এরকম প্রচুর রিয়াকশন আছে যেগুলো আমরা জানি যে ক্লাস 11-এ ছিল, কিন্তু যেহেতু পড়া হয়নি ওই জন্য প্রপারলি মনে নেই। তো এরকম করলে কিন্তু আবার তোমাকে ঘুরে ঘুরে বই খুলে খুলে আবার পড়তে হবে। এটা একটা মানে ওয়েস্ট অফ টাইম। অলরেডি ক্লাস 11-এ টাইম ওয়েস্ট হয়েছে, এখন এগুলো যদি আবার পড়তে যাও আরো টাইম ওয়েস্ট হবে। যাই হোক, উপায় নেই, পড়তেই হবে, কারণ এগুলো লাগবে। কনভার্সন করার সময় তো যেখানে সেখানে যে কোনো রিয়াকশন দরকার পড়তে পারে। যাই হোক, করবো যখন তখন আমরা দেখব। আপাতত শিখতে হবে, তারপরে কনভার্সন হবে, না শিখে কনভার্সন হবে না। তো যাই হোক, এগুলো গেল প্রিপারেশন, মানে যত ধরনের প্রিপারেশন পসিবল অ্যালডিহাইড বা কিটোনের, এগুলো আমরা এখন পড়লাম। নেক্সট আমরা যেগুলো পড়বো দ্যাট ইজ ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কি পড়বে? ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে অত গুরুত্ব দিয়ে পড়ার কিছু নেই। ফিজিক্যাল প্রপার্টিজ মানেই বলতেই এইটাই বোঝায় যে একটা পার্টিকুলার কম্পাউন্ড দেখতে কেমন হয়, ওর কোনো ওডার আছে না ওডার নেই, ওর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেমন, ওর সলিউবিলিটি কেমন, এই সমস্ত জিনিস আমরা ডিসকাস করি ফিজিক্যাল প্রপার্টিজে। তাহলে এই যে এগুলোর ক্ষেত্রে মানে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের ডিসকাশন করব। তো কি ডিসকাশন? যেমন ধরো মিথানল, মিথানল বা ফর্মালডিহাইড, মিথানল, এটা একটা গ্যাস, কিন্তু আবার ইথানল বা অ্যাসিটালডিহাইড এটা আবার লিকুইড। কেমন লিকুইড? ভোলাটাইল লিকুইড। ভোলাটাইল মানে বোঝো?
ভোলাটাইল কথাটার মানে বোঝো? কে বলবে বলো, ভোলাটাইল কথার মানে কি? ভোলাটিলিটি কথাটার মানে কি স্যার বোঝায়? হ্যাঁ, স্যার ইভাপোরেট হয়ে যায়। হ্যাঁ, খুব সহজেই উড়ে যায়, ইভাপোরেট হয়ে যায়, এটাকে বলা হয় ভোলাটাইল। ঠিক আছে, যাকে এরা প্রত্যেকেই কিন্তু হাইলি ভোলাটাইল ইন নেচার। মানে তুমি যদি একটা জায়গায় ভুল করে বোতলের ঢাকনাটা খুলে রেখে দাও, ব্যাস ওখানেই শেষ। ঠিক আছে, সব উড়ে চলে যাবে। তো যাই হোক, এই অ্যালডিহাইড বা কিটোন যাই বলো না কেন, এবার বয়লিং পয়েন্টে আসি এদের। তো এদের বয়লিং পয়েন্ট সাধারণত হাইড্রোকার্বন বা অন্য কোনো ধরনের যে মলিকুলার মাসগুলো আছে, ঠিক আছে, তাদের থেকে কম্পারেটিভলি কি হয়, তাদের থেকে কম্পারেটিভলি একটু বেশি হয়। ঠিক আছে, তো কেন এটা হয়, কেন? তার কারণ হচ্ছে এদের মধ্যে একটা খুব হালকা ইন্টারঅ্যাকশন থাকে, মলিকুলার অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলি। তো এই এই যে ইন্টারঅ্যাকশনটা হয়, এই ইন্টারঅ্যাকশনটার আরেকটা নাম হচ্ছে বেসিক্যালি ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। তো একটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকে এদের মধ্যে, যার জন্য এদের বয়লিং পয়েন্ট সাধারণত বাকিদের থেকে একটু বেশি হয়, সামান্য বেশি হলো। আচ্ছা, অত ডিটেলসে পড়ার ব্যাপার নেই। আরেকটা জিনিস, এদের বয়লিং পয়েন্ট কিন্তু অ্যালকোহলের থেকে কি হয়, লোয়ার হয় বা কম হয় হলো। কেন বলো তো? অ্যালকোহলের থেকে কম হওয়ার পেছনে কারণ হচ্ছে এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না। অ্যালকোহলের মধ্যে যেমন একটা হাইড্রোজেন বন্ডিং আমরা দেখেছিলাম, মনে পড়ে? এরকম একটা হ্যাঁ হাইড্রোজেন স্যার। বন্ডিং দেখেছিলাম অ্যালকোহলের মধ্যে। এরকম হাইড্রোজেন বন্ডিং এই অ্যালডিহাইড বা কিটোনগুলোর মধ্যে নেই, কোনো পসিবলই না হাইড্রোজেন বন্ডিং হওয়া। তো স্বাভাবিকভাবেই যার হাইড্রোজেন বন্ডিং বেশি তারা একসঙ্গে আটকে থাকবে, ভাঙতে গেলে হাইড্রোজেন বন্ডিংকে ভাঙতে হবে, তারপরে ওরা বয়েল করবে। তো স্বাভাবিক অ্যালকোহলের বেশি হবে, কেন? হাইড্রোজেন বন্ডিং আছে বলে। ওদের নেই, অ্যালডিহাইড কিটোনের নেই। তো স্বাভাবিকভাবেই হাইড্রোজেন বন্ডিং না থাকার জন্য ওদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কম্পারেটিভলি অ্যালকোহলের থেকে কম হবে। এটাই স্বাভাবিক এবং এটাই হয়। আরেকটা জিনিস, এই ছোট ছোট যে অ্যালডিহাইড বা কিটোন গুলো থাকে, মানে ছোট ছোট বলতে যাদের আর গ্রুপ গুলো ছোট, মানে মিথানল বলো, ইথানল বলো, বা তুমি যদি বলো প্রোপানন, ছোট ছোট অ্যালডিহাইড কিটোন গুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু খুব মানে ফেয়ার অ্যামাউন্টে ওয়াটার সলিউবল। তার পেছনে কারণ কি? তাহলে স্মলার, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, aldehydes or ketones are soluble in water. কেন? তার কারণ জলের সাথে হাইড্রোজেন বন্ডিং ওরা ফর্ম করতে পারে। আর সি আর ডাবল বন্ড ও, এটা ওয়াটারের সঙ্গে এরম ভাবে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তাহলে এই কারণে জলের মধ্যে তারা কিন্তু সলিউবল হয়, সামান্য হলেও সলিউবল হয়। কিন্তু যদি আর গ্রুপটা আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে তার কি এফেক্ট হয়? আর গ্রুপটা যদি বড় হতে থাকে, তাহলে সমস্যাটা দাঁড়ায় হচ্ছে, আর গ্রুপটা মনে রাখবে ইজ হাইলি হাইড্রোফোবিক ইন নেচার। যে কোনো আর গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ, ইট ইজ হাইড্রোফোবিক, মানে ও ইনসলিউবল হয় ওয়াটারে। কিসে সলিউবল হয়? অর্গ্যানিক সলভেন্ট, যেমন বেনজিন, যেমন টলুইন, এইসবেতে সলিউবল হয়, বাট ওয়াটারে কিন্তু সলিউবল হয় না। তো এবার যত আর গ্রুপটা বড় হতে থাকবে, ও জলের সলিউবিলিটি কিন্তু তত আস্তে 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 কমতে থাকবে। এটাই স্বাভাবিক এবং এটাই হয়। তো আর যেটা জানতে হবে সেটা হলো, মোটামুটি এর থেকে বেশি আর কিছু এখানে জানার নেই। ফার্স্ট অফ অল দুটো জিনিস জানবে মেইনলি, এক হচ্ছে, ও হ্যাঁ, একটা জিনিস বলতেই ভুলে গেলাম, আর গ্রুপটা যত বড় হবে, আর গ্রুপের সাইজ যত বাড়তে আরম্ভ করবে,
মানে আর গ্রুপ ডমিনেট করতে আরম্ভ করবে। আর গ্রুপ যদি ডমিনেট করতে থাকে মানে ওর হাইড্রোফোবিসিটি, ও বলতে ওটা অ্যালডিহাইড বা কিটোনটার কথা বলছি কিন্তু আমি এই মুহূর্তে, অ্যালডিহাইড বা কিটোনটার হাইড্রোফোবিসিটি যত ছোট আর গ্রুপ হবে তত কম, মানে ওয়াটারে অল্প অল্প করে সলিউবল হবে। বাট আর গ্রুপ যদি বাল্কি হয়ে ওঠে আস্তে আস্তে, মানে আর গ্রুপ যদি এখানে মোর ডমিনেটিং হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু সলিউবল হবে না। কেন? কারণ আর গ্রুপটা তো বেসিক্যালি হাইড্রোফোবিক। তাহলে আর যত বড় হবে অ্যালডিহাইড বা কিটোনের হাইড্রোফোবিসিটি তত ইনক্রিজ করতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কতগুলো কোয়েশ্চেন আমি তোমাদের করাবো, পার্টিকুলারলি পাঠিয়ে দেবো যে এই এই ফিজিক্যাল প্রপার্টিজ রিলেটেড কোয়েশ্চেন কিরকম ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষায় এই এই জিনিসটা থেকে, ফিজিক্যাল প্রপার্টিজ যে কোনো, নট অনলি অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল ফেনল থেকেও বলবো বা ওগুলোর থেকেও অলরেডি আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে? তোমাদের একটা পিডিএফ বানাবো, পিডিএফ বানিয়ে তোমাদেরকে পাঠাবো। আর আজকে যে পিডিএফটা পাঠিয়েছি সেই পিডিএফটার মধ্যে বেসিক্যালি কি করা আছে, এনসিইআরটি এক্সাম্পলার এর যে কোয়েশ্চেনগুলো, আলাদা করে আমি কোয়েশ্চেন পাঠাইনি, ওর মধ্যে দেখবে কোয়েশ্চেনগুলো আছে প্লাস সলিউশনগুলোও আছে। তোমরা একটা কাজ করবে, কোয়েশ্চেনগুলোকে ওখান থেকেই পড়বে, ওখান থেকেই সলিউশনগুলোকেও দেখবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, কিছু কিছু কিন্তু ভুল আছে, ঠিক আছে? কিছু কিছু সলিউশন ভুল করা আছে, সেগুলো করার সময় একটু চোখ কান খোলা রেখে সলভ করবে। যদি কোনোটা ডাউট হয় তাহলে কাল পরশুর মধ্যে বা যবে তোমরা প্রিপেয়ার করবে আমাকে জানাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, দেখো এবারে কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ তো হলো, কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, দেখো কেমিক্যাল প্রপার্টিজ বলতে কিরকম ধরনের কেমিক্যাল রিয়াকশনে ওরা পার্টিসিপেট করে সেটা আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল কিভাবে কিভাবে পার্টিসিপেট করে, প্রথমে আমাদের জানতে হবে যে এরা কতটা রিয়াক্টিভ, কে বেশি রিয়াক্টিভ কে কম রিয়াক্টিভ। ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যালডিহাইড বা কিটোন, এদের মধ্যে রিয়াকশন কিভাবে হয়। প্রথমে আমরা দেখেছি যে এই যে কার্বনটা, যেটাকে আমি লাল কালি দিয়ে মার্ক করলাম এখন, এই কার্বনটা কি কিরকম নেচার, কি কার্বনটার নেচার হলো ইলেকট্রোফিলিক, তাই তো? তার মানে এই কার্বনিল কম্পাউন্ডের মধ্যে যদি বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, বাইরে থেকে যদি কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, নিউক্লিওফাইল কিভাবে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এরকম ভাবে এই কার্বনিল কার্বনটাতে অ্যাটাক করবে, ঠিক আছে? আর যে অ্যাটাক করবে সেটা 109 বা 111 এরকম একটা অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করবে, একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে? এটা খেয়াল রাখার অতটা দরকার নেই, বাট চেষ্টা করবে যদি মনে, 111 মোটামুটি, হ্যাঁ 111 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করে। তো যাই হোক, অ্যাটাক করলে কি হবে, অ্যাটাক করলে সিম্পলি ওর প্ল্যানারিটি নষ্ট হবে। প্ল্যানারিটি নষ্ট হবে ইন দ্য সেন্স, ওপর থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, তাই না? তাহলে এই একটা বন্ড এখানে চলে আসলো, এই একটা বন্ড এখানে চলে আসলো, এই বন্ডটা এসে ও মাইনাস হয়ে গেল, উপরে নিউক্লিওফাইল অ্যাটাক চলে আসলো, নিউক্লিওফাইল, তাই তো? আচ্ছা, এইবার যদি আমি এর মধ্যে অ্যাসিড অ্যাপ্লাই করি বা সামান্য ওয়াটার অ্যাপ্লাই করি, তাহলে এটা আস্তে আস্তে এরকম একটা প্রোডাক্ট আমাদেরকে দেবে, এরকম একটা প্রোডাক্ট আমাদেরকে দেবে। হলো, এটা হবে তোমাদের প্রোডাক্ট, ঠিক আছে? তো প্রোডাক্টের ক্ষেত্রে তুমি ভালো করে লক্ষ্য করো, প্রোডাক্টের যে জিওমেট্রি সেটা কিন্তু আর ট্রাইগোনাল প্ল্যানার নেই, সেটা কিন্তু এখন হয়ে গেছে টেট্রাহেড্রাল, তাই তো? টেট্রাহেড্রাল। এবার রিঅ্যাক্টিভিটির বিচারে যদি আমরা আসি, তাহলে রিঅ্যাক্টিভিটি যদি বিচার করতে হয়, রিঅ্যাক্টিভিটি ভালো করে লক্ষ্য করো, এখানে যদি দুটো হাইড্রোজেন থাকে, আচ্ছা এখানে যদি একটা আর গ্রুপ থাকে, আর এখানে যদি দুটোই আর গ্রুপ থাকে, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে তিনটার? প্রথমটা অ্যালডিহাইড, সেকেন্ডেরটা অ্যালডিহাইড, থার্ডেরটা কিটোন। তাহলে ফার্স্ট যে অ্যালডিহাইড সেটার নাম মিথানল বা ফর্মালডিহাইড, না হয় আমি এখানে মিথানলই লিখলাম।
সেকেন্ডেরটা হলো একটা হায়ার অ্যালডিহাইড যেখানে একটা আর গ্রুপ আছে, যে কোনো একটা র্যান্ডম আর গ্রুপ। আর 3 নম্বরটা হচ্ছে একটা কিটোন। তো এবারে ঘটনাটা কি করছে, কে বেশি রিঅ্যাক্টিভ কে কম রিঅ্যাক্টিভ সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তো ভালো করে লক্ষ্য করো, এই যে মিথানল যেটা আছে এটার মধ্যে যদি আমরা সরি এটার মধ্যে কি দেখতে পাচ্ছি, দুটো ছোট ছোট এইচ গ্রুপ আছে, হাইড্রোজেন। তাহলে এখান থেকে নিউক্লিওফাইলের অ্যাটাক করা খুবই সোজা, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ডেরটায় একটা আর গ্রুপ আছে, মানে একটা কম্পারেটিভলি বাল্কি আর গ্রুপ আছে। তাহলে বাল্কি আর গ্রুপ যদি থেকে যায় তাহলে কিন্তু নিউক্লিওফাইলের অ্যাটাক করাটা অতটা ইজি হয় না, কম্পারেটিভলি টাফ। আর 3 নম্বরে দেখো দুটো বড় বড় আর গ্রুপ আছে, তো স্বাভাবিক এখানে নিউক্লিওফাইলের পক্ষে অ্যাটাক করাটা আরো কঠিন। তাহলে খুব স্বাভাবিকভাবেই ফার্স্ট মানে মিথানলের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভিটি দ্যাট উইল বি ম্যাক্সিমাম, ফলোড বাই হায়ার অ্যালডিহাইড, অ্যান্ড ফাইনালি ফর কিটোন দ্য রিঅ্যাক্টিভিটি উইল বি মিনিমাম। হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার যদি তোমাকে বলে কম্পেয়ার করতে, কিসের উপর কম্পেয়ার করবে? কম্পেয়ার the reactivity of propanol and benzaldehyde। তাহলে কিভাবে কম্পেয়ার করব? প্রোপানল কেমন দেখতে হয়? প্রোপানলে 3টে কার্বন থাকে, এই জন্যই তো নাম প্রোপানল। একটা হাইড্রোজেন, কার্বন ডাবল বন্ড ও, এখানে 3টে কার্বন, CH2 CH2 আর এর পাশে CH3। আর বেনজালডিহাইড আছে আমাদের কাছে। তাহলে বেনজালডিহাইড কেমন দেখতে হবে? এইচ সি ডাবল বন্ড ও, এখানে একটা ফিনাইল রিং। তাহলে কে বেশি স্টেবল এই দুটোর মধ্যে, সেটা এখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে। দেখো, আমাদেরকে এটা আগে বুঝতে হবে যে কোন কার্বন অ্যাটমের ইলেকট্রন ডেনসিটি বেশি আর কোন কার্বন অ্যাটমের ইলেকট্রন ডেনসিটি কম। যেই কার্বন অ্যাটমের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কম আছে সেই কার্বন অ্যাটম ইজ মোর ইলেকট্রোফিলিক, তাহলে নিউক্লিওফাইল এসে ওই কার্বনে অ্যাটাক করবে। তাহলে বেনজালডিহাইডের ক্ষেত্রে কি হচ্ছে, বেনজালডিহাইডের ক্ষেত্রে সিএইচও গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে, যার ফলে বেনজালডিহাইডের মধ্যে রেজোনেন্স দেখা যায়। রেজোনেন্স হওয়ার ফলে কি হয়? রেজোনেন্স হওয়ার ফলে যেটা হয় সেটা হলো এইটা, এই যে। তাহলে ভালো করে দেখো, এই কার্বনটা কিন্তু ডাবল বন্ডেড, মানে ডাবল বন্ড ক্যারেক্টার, তাই তো? তাহলে কার্বনের যখন ডাবল বন্ড ক্যারেক্টার হয় তার মানে তো ওর কাছে ইলেকট্রন বেশি আছে, তাই তো? আর এটাও আমি বলতে পারি যে মাইনাস আর এফেক্টের জন্য বা মাইনাস এম এফেক্টের জন্য এই অ্যালডিহাইড গ্রুপটা ইলেকট্রনকে নিজেদের দিকে টানছে, মানে অ্যালডিহাইডের কার্বনের দিকে ইলেকট্রনটা যাচ্ছে। তো আমি তো অ্যারো দিয়ে তাই দেখালাম। তার ফলে কি হচ্ছে, কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা বাড়ছে আস্তে আস্তে। তো কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা যদি ইনক্রিজ করে তাহলে স্বাভাবিকভাবেই কার্বনের ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই তো? তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি হয় রিঅ্যাক্টিভিটি বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। কেন? কারণ ইলেকট্রন বেশি, নিউক্লিওফাইল তো এরকম জায়গায় অ্যাটাক করতে পারে না যেখানে ইলেকট্রন বেশি। তাহলে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে? নিউক্লিওফাইল এরকম কোনো জায়গাতেই অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন কম, লেস ইলেকট্রন ডেন্সিটি। বোঝা গেল? তাহলে benzaldehyde is always less reactive compared to this one, that is, আচ্ছা এখানে একটা কার্বন এক্সট্রা দিয়ে দিয়েছি না প্রোপানলে। ওহো, এই এটা প্রোপানল, প্রোপানল ঠিক আছে, 3টা কার্বন আছে। এবার এবার ঠিক আছে, প্রোপানল হয়েছে। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে হ্যাঁ জিনিসগুলো স্যার। করতে হবে। সামনের দিন আমরা অ্যালডিহাইড কিটোনের অ্যাডিশন যেটাকে বলা হয়
সিম্পলি অ্যাডিশন রিয়াকশন খুব মন দিয়ে পড়তে হবে, কারণ অ্যাডিশন রিয়াকশন প্রচন্ড ইম্পর্টেন্ট। এই অ্যাডিশন রিয়াকশনগুলোর উপর বেস করে কিন্তু কনভার্সন করতে হবে, প্রচুর প্রচুর কনভার্সন করতে হবে। তো পরের দিন ডিটেলসে আমরা অ্যাডিশন রিয়াকশন স্টাডি করব। এই অ্যাডিশন রিয়াকশন স্টাডি করলে মোটামুটি আমাদের অ্যালডিহাইড কিটোন সামনের দিন শেষ হয়ে যাবে। তো আমরা শেষ করে কার্বক্সিলিক অ্যাসিডে আশা করি ঢুকতে পারবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, নেক্সট তোমাদের কবে পড়া? শুক্রবার তো না শনিবার? শনিবার কত তারিখ? 3 তারিখ। তোমাদের পরীক্ষা কবে থেকে? 5 তারিখ, তাই তো? হ্যাঁ স্যার। 5 তারিখ, তো 3 তারিখে আশা করি পড়তে কোনো সমস্যা নেই। আর এক কাজ করি, এক্সামটা ফ্রাইডে নিই, একদিন আগে, কারণ পরীক্ষার জন্য তোমাদের পি ব্লক পড়তেই হবে, কোনো অজুহাতের কোনো গল্পই নেই এখানে। তো 2 তারিখ মানে ফ্রাইডেতে তোমাদের এক্সামটা নেব। আর তোমাদের ফ্রাইডেতেই তো নেওয়ার কথা ছিল। ফ্রাইডে নেওয়ার কথা ছিল, তাহলে তো ঝামেলাই মিটে গেল। ফ্রাইডে রাত্রিবেলা বোধ হয় 9টার সময়, তাই তো? স্যার তুমি 2 তারিখ বলছিলে আর কি। হ্যাঁ ঠিক আছে, কোনো আমার তো কোনো অসুবিধাই নেই, পরীক্ষা তুমি যখন খুশি দিতে পারো। আমি তো কোশ্চেন পাঠাবো খালি, আমার তো আর কোনো কাজ নেই। যখন ফ্রি তখন পরীক্ষা দিয়ে দেবে। যাই হোক, ফ্রাইডে রাত্রিবেলা 9টার সময় পরীক্ষা। ওকে, ঠিক আছে, তো পড়ে নাও। আর যেগুলো পাঠিয়েছি সেগুলো পড়তে থাকো। আরেকটা জিনিস বলে দিই, যে পিডিএফটা পাঠিয়েছি ওখান থেকে আমি যেই টপিকগুলো পড়িয়েছি শুধু সেইগুলোই পড়বে। বাইরের টপিকের কোয়েশ্চেন যদি দেখো তাহলে অত হাত দেওয়ার দরকার নেই সেখানে। আর স্ট্রাকচার খুব ভালো মতন পড়বে, আমি বারবার বলে দিচ্ছি পি ব্লকের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি মনে করো এই সপ্তাহে অ্যালডিহাইড কিটোন পড়তে পারবে না বা সমস্যা হবে, তো ঠিক আছে, অসুবিধা নেই, এক্সামের পরেই পড়ো। এক্সাম তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব বেশি দিন চলবে না। তো পি ব্লকটাকে বেশি করে এখন ফোকাস করো, যেহেতু পরীক্ষাতে পি ব্লকটা আছে। আর এই পরীক্ষাগুলো খুব ভালো করে দাও, কারণ তোমাদের যদি বোর্ড এক্সাম না হয় কোনো কারণে, তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো খুব ক্রুশিয়াল হয়ে যাবে। তখন পরীক্ষায় কোনো রকম ভাবে কিন্তু গাফিলতি করা যাবে না। হয়ে যাচ্ছে, যদিও চিন্তার কোনো কারণ নেই, তো তাও বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আজকে থাকলো এত অবধি, তাহলে রাখছি। আর দীপঙ্কর, তুমি কালকে সকালে ফ্রি আছো? হ্যাঁ স্যার। কালকে সকালে তোমার কি কি অসুবিধা আছে আমি দেখবো, ঠিক আছে? হবে স্যার। ঠিক আছে, চলো রাখছি তাহলে। Bye, sir. বাই।